মিডিয়া আজ কোনো বিল্ডিং নয়। আজ মানুষের কাছে আওয়াজ পৌঁছে দেওয়ার জন্য মাইকের প্রয়োজন পড়ে না, একটা পোস্ট, একটা স্টোরি বা একটা শেয়ারই যথেষ্ট। মিডিয়া আজ কোনো বিল্ডিং নয়, মিডিয়া একটা বাটন যেটা সকলের কাছে রয়েছে, কিন্তু সনাতন একটা সহজ কথা মনে করিয়ে দেয়, প্রত্যেক শক্তির সঙ্গে একটা কর্তব্যও আসে। শেয়ার করা সহজ, ভেবেচিন্তে শেয়ার করাটা কঠিন। আসল পাওয়ার ভাইরাল হওয়াতে নয়, সৎ বার্তা দেওয়াতে থাকে। আর যখন ব্যাপারটা আওয়াজ আর দায়িত্ববোধের হয়, তখন প্রয়োজন পড়ে এক্সপিরিয়েন্স আর দূরদৃষ্টির। দেশের সব থেকে অনুভবশালী আওয়াজগুলোর মধ্যে একজন ডক্টর সুভাষ চন্দ্র, যিনি শুধুমাত্র বলতে শেখাননি, বরং কি বলছি তার মানে বুঝিয়েছেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ এবং সুপ্রভাত সবাইকে। আমি আজ খুব খুশি, কারণ 11 বছর পর আবার আমি ফিরে আসতে পেরেছি। আমার মনে হয় না আপনাদের মধ্যে কেউ, যে সমস্ত স্টুডেন্টরা এখানে আছেন, তারা 11 বছর আগে কেউ ছিলেন। এখানে আমাকে বলা হয়েছে যে 28টা স্টেট থেকে স্টুডেন্ট এবং 58টা দেশ থেকে এখানে স্টুডেন্টরা এসেছেন। আজ আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব? যে কেউ, কোন স্টুডেন্ট? The power of media. হ্যাঁ, মিডিয়া। Power of media. ওকে, দ্য পাওয়ার অফ মিডিয়া। এবং এর প্রভাব কেমন সমাজের ওপর? তোমরা ঠিক আসলে কি জানতে চাও যখন আমি তোমাদের বলছি যে এটাই হলো সাবজেক্ট? মিডিয়া তোমাদের জীবনে কতটা জায়গা জুড়ে আছে? কি ভূমিকা পালন করে মিডিয়া? সমাজের উপর এর প্রভাব কিভাবে পড়ে? তোমাদের কি এ নিয়ে কোনো প্রশ্ন আছে? কি জানতে চাও তোমরা? কি জানলে তোমাদের উপকার হবে? এই প্রশ্নটার বিষয়ে যে কেউ, দেখো, আমার কথা একটু মন দিয়ে শোনো। তোমরা সবাই যথেষ্ট শিক্ষিত এবং পড়াশুনো করছো, অনবরত শিখছো। জীবনে অনেক উন্নতি করতে হবে তোমাদের। আমিও তোমাদের থেকে শিখি। যখন এই শোতে আমি আসি, আমিও তোমাদের থেকে অনেক কিছু শিখে নিতে পারি। সে কারণেই আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব যে আমাকে যত বেশি সম্ভব প্রশ্ন করো, কারণ তবেই আমিও কিছু শিখতে পারবো, তোমরাও শিখতে পারবে। গুড মর্নিং স্যার। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, যে আজকের দিনে সবাই কন্টেন্ট বানাচ্ছে, আজকাল সবাই সোশ্যাল মিডিয়ার ব্যাপারে জানে, সবাই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকে। আজকের সময়ে দাঁড়িয়ে তাহলে রিয়েল মিডিয়া কোনটা? মানে রিয়েল মিডিয়ার আসল মানে কি? আজ তোমাদের প্রত্যেকে যারা এই অডিটোরিয়ামে বসে আছো, আমরা সবাই কিন্তু মিডিয়ার লোক। ঠিক বলেছি কি না, নাকি অন্যভাবে প্রশ্নটা করব? তোমাদের মধ্যে কারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করো না? এমন কেউ কি আছো যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করো না? আমার মনে হয় না কেউ আছে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি কোনো হাতই ওঠেনি। যখন তুমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করো এবং নিজস্ব একটা হ্যাশট্যাগ তৈরি করো, তুমি কোনো কিছু পোস্ট করো, হয়তো ইনস্টাগ্রামে কিংবা এক্সে বা অন্য কোথাও, তুমি যোগাযোগ তৈরি করো, নিজেকে প্রকাশ করো, তাহলে তুমিও মিডিয়ার লোক হয়ে গেলে। তুমি কন্টেন্ট ক্রিয়েট করছো। তাহলে আর কোনো পার্থক্য থাকছে না একজন পেশাদার মিডিয়ার ব্যক্তিত্বের সাথে একজন অপেশাদার বা সাধারণের সাথে। আজকের দিনে সবাই মিডিয়ার অংশ হয়ে গেছে। স্যার, এখনকার সময় আমরা দেখতে পাচ্ছি যে এআই কন্টেন্ট খুব ভালো মতো চলছে। তো আপনি কি মনে করেন যে এর জন্য ক্রিয়েটিভিটি দিন দিন কমে যাচ্ছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যে সমস্ত কন্টেন্ট তৈরি করা হচ্ছে, সেটা মানুষের সৃষ্টির থেকে বেশি ভালো, সেটা কিন্তু বলা যায় না।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে একটা একেবারে অন্য ধরনের ভূমিকা পালন করে। আমাদের মতো একটা কন্টেন্ট ক্রিয়েটর কোম্পানির ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি এটা দেখার জন্য যে কোনো স্ক্রিপ্ট দিয়ে কিছু করা যায় কিনা। যে সমস্ত কন্টেন্ট আমরা তৈরি করছি সেগুলোকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে রান করাচ্ছি। আমরা ইতিমধ্যেই ফিড করিয়েছি এআই ইঞ্জিনের মাধ্যমে। যে সমস্ত কন্টেন্ট আমরা গত 30-32 বছরে ক্রিয়েট করেছি, আমাদের কাছে ডেটা আছে যেটা আমরা এআই ইঞ্জিনের মাধ্যমে ফিড করিয়েছি। এআই খুব ভালো করেই জানে যে কোন শোগুলো পপুলার, কোনগুলো মানুষ বেশি পছন্দ করেছে, অথবা কোন শোগুলো মানুষ ততটা পছন্দ করেনি। সুতরাং এআই ইঞ্জিন এটাই করে যে খুব বুদ্ধিমত্তার সাথে আমাদের জানিয়ে দেয় যে সেই শোটা কত দূর যেতে পারে। আমাদের এটাও গাইড করে যে হয়তো কোথাও স্ক্রিপ্টে কোনো গোলমাল আছে, এখানটা ঠিক করতে হবে, মানে এগুলোও বলে দেয়। কিন্তু ক্রিয়েটিভিটি অবশ্যই মানুষকেই কিন্তু করতে হবে। আর আজকের দিনে এআই প্রচুর প্রচুর পরিমাণে ফেক কন্টেন্ট তৈরি করছে, যেটা খুব বিপজ্জনক সংকেত। তাই এর নিজস্ব একটা ভূমিকা তো আছেই, কিন্তু এটা কিছুতেই বলা যাবে না যে এআই যে কন্টেন্ট তৈরি করছে সেটা খুব বেশি ভালো বা খারাপ। নমস্কার স্যার। স্যার, আপনার কাছে আমার এটাই প্রশ্ন যে একটা স্ট্রং ভয়েস কিভাবে ইভলভ করবে? কমিউনিকেশন দিয়ে, রিবেলিয়ন দিয়ে, এমপ্যাথি দিয়ে, নাকি তিনটে দিয়েই? তিনটে দিয়েই। কিভাবে স্যার? প্রত্যেকের আলাদা আলাদা জায়গা আছে। এটা আসলে নির্ভর করে সেই বিষয়ের ওপর যেটা তুমি ভয়েসের মাধ্যমে ক্রিয়েট করতে চাও। তুমি যদি কোনো জনমত তৈরি করতে চাও, তোমার এমপ্যাথির প্রয়োজন আছে, তোমাকে ইমোশন ক্রিয়েট করতে হবে। কিন্তু তুমি যদি মনোযোগ আকর্ষণ করতে চাও কোনো একজন ব্যক্তির, তাহলে সেটা একেবারেই আলাদা ব্যাপার হবে। গুড মর্নিং স্যার। স্যার, আমার প্রশ্ন এটা যে যদি কোনো স্টুডেন্ট চায় যে সে একটা কন্টেন্ট বেসড স্টার্ট আপ করবে, প্রথম পদক্ষেপ কি হওয়া উচিত? প্রথমে জি জয়েন করা উচিত। মজা করছিলাম। তুমি যদি প্রফেশনালি কন্টেন্ট ক্রিয়েশনের দিকে যেতে চাও, যখন তোমরা এখানে পড়াশুনো করছো, অনেকে আলাদা আলাদা বিষয় নিয়ে পড়ছো, এমনকি কেউ ইঞ্জিনিয়ারিং পড়লেও আগামী দিনে ভাবতেই পারো যে প্রফেশনালি মিডিয়াতে কাজ করবে। মিডিয়াতে যাওয়াটা হয়তো খুব সহজ হবে তোমাদের জন্য। তোমরা আলাদা আলাদা প্রফেশনে থাকলেও সেখান থেকে তোমরা এই প্রফেশনে মানে মিডিয়াতে আসতেই পারো। তাহলে সেটা ভালোই হবে যদি তোমরা, আচ্ছা, হোয়াট ইজ মিডিয়া? সবার আগে সেটা বুঝতে হবে। মিডিয়া আর অন্য কিছুই নয় এক্সপ্রেশন প্রকাশের মাধ্যম ছাড়া। আর এক্সপ্রেশনের দরকার আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে, জীবনের প্রতিটা মুহূর্তে, যে সময় তুমি কিছু করতে যাচ্ছ। তাই তোমাকে এটা খুব ভালো করে জানতেই হবে যে কি করে ভালো এক্সপ্রেস করা যায়। অনেক সময় তোমরা হয়তো অনেকেই দেখে থাকবে, তোমরা নিজেরাই হয়তো তোমাদের এই অভিজ্ঞতা হয়েছে যে তুমি কিছু বলতে চাও, তুমি কিছু কমিউনিকেট করতে চাও তোমার বন্ধুকে বা তোমার পরিচিত মানুষদেরকে বা তোমার পরিবারকে, এবং তুমি কিছু বললেও কিন্তু তারা বুঝলে একেবারে অন্য কিছু। এই যে ব্যক্তি যাকে তুমি তোমার কথাটা বললে, তারা তাদের মস্তিষ্কে একটা অন্য ফিল্টার ইউজ করে। আমাদের প্রত্যেকেরই মাথায় আলাদা আলাদা ফিল্টার আছে, যেগুলো দিয়ে আমরা বিভিন্ন বিষয় বুঝি, যা দেখি আমাদের চারপাশে ঘটে। আমরা এগুলো ছাড়াও অন্যান্য ইন্দ্রিয় দিয়ে আমরা বুঝি, যেমন চোখ, কান, এইসব আর কি। আর তারপর সেগুলো আমরা আমাদের নিজস্ব ফিল্টার দিয়ে অ্যানালাইজ করি। তোমাদের ক্ষেত্রে সেগুলো আলাদা হবে, অন্যদিকে আমার ক্ষেত্রে সেগুলো আলাদা হবে। তো এক্সপ্রেশন এমন একটা জিনিস যেটা তোমাদের এখন থেকেই জানা শুরু করতে হবে। কোনো কিছু লিখতে শুরু করা, অনেক প্রশ্ন করতে শেখা, যেগুলো তোমরা পড়ছো না এমন বিষয় নিয়ে আলোচনা করা, এইগুলো প্র্যাকটিস করতে থাকলে তুমি একজন কৌতূহলী মানুষ হয়ে উঠবে। তুমি একজন ভালো মিডিয়া পার্সন হতে পারবে ধীরে ধীরে। ওকে, আমি তোমাদের সবাইকে কিছু প্রশ্ন করতে চাই, তারপর তোমাদের প্রশ্নগুলো আমি শুনবো।
তোমাদের মতে মিডিয়া বলতে তোমরা ঠিক কি বুঝো? আমি চাইবো তোমাদের মধ্যে থেকে কেউ এখানে আসুক যে মনে করে যে তার হ্যান্ডরাইটিংটা ভালো, সে এখানে আসুক এবং আমার জন্য কিছু লিখুক। থ্যাংক ইউ। কোন কোন জিনিসগুলোকে তোমরা মিডিয়া বলে চেনো? যেমন ধরা যাক টেলিভিশন, এছাড়া আর কোনগুলোকে তোমরা মিডিয়া বলবে? স্যার আমার মতে মিডিয়া হচ্ছে নিউজ চারিদিকে ছড়িয়ে দেয় আর মানুষের কাছে ইনফরমেশন পৌঁছে দেয়। নিউজ, হ্যাঁ লেখো, রাইট ডাউন। নিউজ নাম্বার 1। হ্যাঁ, ইয়েস, নিউজ। নিউজ ছড়ানো। তোমাদের মতে আর অন্যান্য কি মানে থাকতে পারে? সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া এখন এমন একটা মাধ্যম যার মাধ্যমে সবাই তাদের নিজস্ব ভাবনা শেয়ার করতে পারে, তাদের মতামত পাবলিক করে কোনো রেস্ট্রিকশনস ছাড়াই। হ্যাঁ, সে তো বটেই। এছাড়া আর কি আছে? নিউজ পেপার্স, রেডিও, ম্যাগাজিনস, ম্যাগাজিনস। টেলিভিশনস। তোমরা সিনেমা ভুলে যাচ্ছ। সিনেমাও একটা মিডিয়াম। আর কি? কথোপকথন, দুজন মানুষের রিয়েল মধ্যে টাইম কথাবার্তা। কনভারসেশন। হ্যাঁ, ডকুমেন্টারি। পডকাস্ট। হ্যাঁ, ডকুমেন্টারি। পডকাস্ট। আচ্ছা মিউজিকও তো একটা মাধ্যম, তাই না? পডকাস্ট, ডকুমেন্টারি, আচ্ছা ধরুন মিউজিকও তো হতে পারে। মিউজিক, ইয়েস। এটা অবশ্যই একটা মাধ্যম। এটা নিয়ে সন্দেহে কোনো কিছু নেই। এটা অবশ্যই একটা মিডিয়াম। এমনকি এই যে শোটা যেখানে কেউ গিয়ে তার নিজের ব্যাপারে বলছে, এটাও তো মিডিয়ার সাহায্যে হচ্ছে। পাবলিক স্পিকিং প্ল্যাটফর্মস, ইয়েস। আর কি আছে? স্যার বিলবোর্ড, পোস্টার, এগুলো। বিলবোর্ড, পোস্টার্স। পোস্টার হলো দ্বিতীয় মাধ্যম, যার শুরু হয়েছিল 1762 সালে প্যারিসে। এটা কিন্তু নিউজ পেপারের পর। স্যার বুকস। হ্যাঁ, বুকস। হ্যাঁ, ম্যাগাজিন আর বুকস, ওটা একসাথেই লিখে দাও। স্যার ব্লগস, হ্যাঁ ব্লগ যেগুলো। ব্লগস, অ্যাডভার্টাইজমেন্টস। অ্যাডভার্টাইজিং। আমরা কি কিছু মিস করলাম? এক্সিবিশন। এক্সিবিশন, ইয়েস। খুব ভালো বলেছো তুমি। স্যার একটা মানুষও তো মিডিয়ার কাজ করতে পারে, তাই না? আমি এখানে দাঁড়িয়ে কিছু বলছি, আমার থেকেও তো অনেকে অনেক কিছু শিখছে, অনেকে অনেক কিছু জানতে পারছে। যে নিউজটা রয়েছে সেটা আমি গিয়ে তাকে জানাচ্ছি যেটা সে জানে না, আমিও তো তাহলে মিডিয়া, তাই না? কথা বলা, তুমি তাই বলতে চাইছো? লাইক স্পিকিং, জার্নালিস্ট বা রিপোর্টার। স্যার পাবলিক এটা তো স্পিকিং অলরেডি লিখে লেখা। দিয়েছো। হ্যাঁ, ইয়েস। থ্যাংক ইউ। এখানে লেখা সব কটাই যদি তোমরা কভার করতে চাও কোনো একটা বাক্যে, এই সবগুলোর আসলে কি কাজ, মানে এদের প্রোডাক্টের কি কাজ, এখানে যা আছে সেই সব কটা, এবং হয়তো আমরা ভুলেও গেছি আরো প্রায় 10-12টা জিনিস। এদের কাজটা আসলে কি সেটা আগে জানতে হবে। যদি আমাদেরকে, মানে দেখো, আজকের এই টেকনোলজির সময় এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমাদেরকে খুঁজতে হবে এক্সপ্রেশন যা কিনা অনেক কিছু কভার করে। এই এখানে যা লেখা, তাদের কাজ কি? স্যার এটা তো ওই পাওয়ার টু বিল্ড অপিনিয়ন। মতামত তৈরি করার ক্ষমতা। স্যার আমার মনে হয় মানুষের কাছে ইনফরমেশন স্প্রেড করার পাওয়ার। ওকে, ঠিক আছে। এটা তো অনেকটা সোশ্যাল পারসেপশনের মতো হতে পারে। সামাজিক ধ্যান ধারণা তৈরি করে। ঠিক আছে, হ্যাঁ। স্যার আমার মনে হয় এটার প্রোডাক্ট হচ্ছে আজকের টাইটেল, একটা ইম্প্যাক্ট ফেলা। এই সব কিছু একসঙ্গে ইম্প্যাক্ট ফেলে, একটা মনকে প্রভাবিত করে, ওপিনিয়ন তৈরি করে, মানুষকে সাহায্য করে। হ্যাঁ, ভেরি গুড। তুমি অনেকগুলো বিষয় বলেছো। সরি। আমি একটা ওয়ার্ড চাইছি। স্যার স্যার- মানুষকে এডুকেটেড করে তোলা। শিক্ষিত করে, লিখে নাও। স্যার আমার মতে এন্টারটেনমেন্ট। হ্যাঁ, এন্টারটেনমেন্ট, এটা এন্টারটেনমেন্ট দেয়। এন্টারটেইন করে। হ্যাঁ স্যার Okay. রেভলিউশন। এক্সকিউজ মি স্যার, রেভলিউশন স্যার। রেভলিউশন ইয়েস মানে কিভাবে? স্যার যেরকম আমরা কাউকে কিছু যখন বলি, তা স্যার ব্যাপারটা হয় ধরুন আমরা যখন জিম টিম কিছু করি আর কি, তখন আমাদের যে কনফিডেন্সটা সেটা ডাউন হয়ে যায়।
কিন্তু আমাদের আশেপাশের লোকজন যখন আমাদের মোটিভেট করে তখন আমাদের মধ্যে একটা মোটিভেশন চলে আসে, হ্যাঁ আমাদের করতেই হবে, আর আমরা সেটা করে দেখাই। আমাদের মধ্যে একটা মোটিভেশন কাজ করে, রেভলিউশন এইভাবেই আসে। এটা মোটিভেট করে, স্যার আমরা কি মোটিভেশনের মোটিভেট দ্বারাই করে কিন্তু লিখবো? রেভলিউশন আসে। মোটিভেশন থেকে রেভলিউশন চলে আসে। স্যার প্রথমে মোটিভেটেড হয়, আশেপাশের লোকজন সবাইকে দেখে আশেপাশে সমস্ত কিছু জেনে নিয়ে তারপর আমরা রেভলিউশন নিয়ে আসি। স্যার সবকিছু করতে পারি জীবনে আমরা। যেরকমটা নেপালে এনেছো তোমরা রেভলিউশন, তাই তো? স্যার আমার মনে হয় এটা ইউথদের মেন্টালিটির উপর ডিপেন্ড করছে। লাইক আপনি যেটা আপনার শোয়ের দ্বারা দেখাতে চাইছেন সেটা ইউথদের মনের মধ্যে একটা ইম্প্যাক্ট করবে, তাদের মেন্টালিটি বিল্ড করার জন্য, ভালো কাজের জন্য। এটা লিখে নেওয়া যেতে পারে, মতামত তৈরি করে। তুমি এটাই বলতে চাইছো তো? Yes, sir. বিল্ডস ওপিনিয়ন, ওকে। হ্যালো স্যার। স্যার এটা অনেকটা স্যাড ট্রেন্ডস বা সেটিং ট্রেন্ডসের উপর ডিপেন্ড করে, আর এটা মানুষের সেন্টিমেন্টের উপরে ডিপেন্ড করে যে পাবলিক কিভাবে সেটা রিয়াক্ট করবে এই ধরনের নিউজ শুনে বা কেসের কথা শুনে। স্যার সোসাইটির কালচারের উপরও তো এটা ডিপেন্ড করে, তাই না? ওকে, স্যার অনেকটা ডিপেন্ড করে মানুষ কিভাবে পিয়ার করতে পারছে তার উপরও, কানেকশন তার কেমন আছে। লাইক মানুষ নানান রকম কানেক্টস পিপল, কানেক্টস। সোসাইটির প্রবলেম সলভ করতেও কিন্তু এটা কাজে লাগে স্যার। এটা প্রবলেমও তৈরি করে। একটা কথা বলি এবার, যদি আমি যদি এরকম বলি, এই সব মাধ্যমগুলোই আসলে একটাই মাত্র কাজ করে, আর সেটা হলো মনোযোগ আকর্ষণ, অ্যাটেনশন, যেটা প্রত্যেকটা মিডিয়ামেরই যেটা আসল কাজ। বলো আমাকে যে তোমাদের মধ্যে কেউ এই কথাটা মানবে না, আর সেটা আমাকে কারণ দিয়ে বোঝাতে হবে, এমনি এমনি নয়। স্যার এটা মানুষকেও প্রভাবিত করে, সেটা হতে পারে মার্কেটিং এ বা এডুকেশনে বা একদম ঠিক মোটিভেশনে। বলেছো, হ্যাঁ কিন্তু প্রথমে এটা মনোযোগ আকর্ষণ করে, হ্যাঁ স্যার একদম। তারপর বিভিন্ন ধরনের কাজ করে, যা এখানে এই লেখা রয়েছে। হ্যাঁ, স্যার। কিন্তু মিডিয়ামগুলো কি কাজ করে? সমস্ত মিডিয়ামগুলো, সে তোমার সোশ্যাল মিডিয়া হতে পারে, তোমার পোস্ট হতে পারে, তোমার নিউজ বা কোনো ম্যাগাজিন, সেই সমস্ত জিনিস যা আমরা এর আগে দেখতে পেয়েছি, এই সব কিছুর একটাই কাজ, সেটা হলো মনোযোগ আকর্ষণ। কখনো কখনো স্যার কন্টেন্ট এতটাই বোরিং হয় যে অ্যাটেনশন দিতে ইচ্ছেই করে না। তুমি আগে অ্যাটেন্ড করবে, তবেই তো জানতে পারবে যে কন্টেন্টটা ভালো নয়। তারপরে তো রিজেক্ট করবে, উনি ঠিক কথাই বলেছেন। তারপর নিজের অ্যাটেনশনকে অন্য জায়গায় দেবে। ইয়েস, ইয়েস স্যার। কিন্তু খুব ভালো চেষ্টা করেছো, তোমার মন কিন্তু চেষ্টা করছে প্রশ্ন করার। ইয়েস স্যার। আর ঠিক এটারই প্রয়োজন। ছাত্র হিসেবে তোমাদের এটাই দরকার, সবকিছুতে সহমত না হওয়া, আর তাই কোয়েশ্চেন্স। এটা অন্যতম একটা গুণ ভবিষ্যতে লিডার হতে গেলে। আর কেউ এখানে আছো যে ডিসএগ্রি করতে চাও? আমি এটা নিয়ে তোমাদের একটা গল্প বলি। নিউজ পেপার ছিল প্রথম মিডিয়াম 1700 শতাব্দীর কোনো এক সময়, যে হয়ে উঠেছিল অ্যাটেনশন মার্চেন্ট। অ্যাটেনশনকে এরপর থেকে আমরা বলবো অ্যাটেনশন মার্চেন্ট। এখানে যে সমস্ত মিডিয়ামের কথা লেখা হয়েছে, যেগুলো আমরা আগে এখান থেকে জানলাম, টেলিভিশন, রেডিও, এই সব কিছু 1800 শতাব্দীতে, প্রায় 200 বছর পর প্রথম মিডিয়া চলে আসার পরে, তাদের সবারই কাজ ছিল মানুষের মনোযোগকে আকর্ষিত করার আর সেগুলোকে টাকায় পরিবর্তিত করার। কোনো অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে অথবা কোনো মেসেজ কেউ দিতে চায়, আর এভাবেই তারা টাকা রোজগার করত। আজও কিন্তু সেই ধারাই চলে আসছে। তো বেশিরভাগ মিডিয়া প্রফেশনালরাই, যারা প্রফেশনালি কাজ করছেন, তারা কিন্তু আসলে সবাই অ্যাটেনশন মার্চেন্ট। এবার আবার প্রশ্নে ফেরা যাক। আসলে আমার প্রশ্নটা হচ্ছে যে চারিদিকে মিস ইনফরমেশন ছড়িয়ে ছিটিয়ে থাকে, এটা ওভারলোড হয়ে যাওয়ার পর তার থেকে আমরা বেরোবো কি করে? খুব ভালো কোয়েশ্চেন। শুধুমাত্র এটাই নয় যে ইনফরমেশন ওভারলোড হয়ে আছে চারদিকে, কিন্তু এটাও জরুরি যে কি করে তুমি খুঁজে নেবে যে কোনটা আসলে ঠিক আর কোনটা আসলে ভুল। এটাও একটা সমস্যা। আর ওভারলোডের যে ব্যাপারটা রয়েছে, হ্যাঁ বসে পড়ো,
যদি ওভারলোড নিয়ে আমরা কথা বলতে যাই তাহলে আমাকে বলতে হবে যে নিউরো সায়েন্টিস্টদের কথা অনুযায়ী একজন মানুষের মধ্যে একদিনে 70,000-এরও বেশি চিন্তা মনে আসে। আমাদের মনে প্রায় 70,000-এর কাছাকাছি ভাবনা চিন্তা মনে আসে। নিউরো সায়েন্টিস্টরা এরকমটাই বলছেন আমাদের। আর তাদের মধ্যে কতগুলো কাজের হয় সম্ভবত সেটা 1%ও নয়। এটাই হলো ইনফরমেশন ওভারলোড। তো এটা এমন একটা সমস্যা যা নিয়ে আমাদের অনেককেই ভুগতে হয়। কিন্তু একজন মানুষ হিসেবে আমাদের একটা খুব ভালো ক্ষমতা আছে যা প্রকৃতি আমাদের দিয়েছে, অথবা তোমরা বলতে পারো ঈশ্বর আমাদের দিয়েছেন। সেটা হলো অবহেলা করা। আমরা খুব ভালো ইগনোর করতে পারি যেটা আমরা কনজিউম করতে চাই না বা যেটার দিকে আমাদের অ্যাটেনশন আমরা দিতে চাই না। সুতরাং ঘুরে ফিরে সেই শব্দটাই চলে এলো, অ্যাটেনশন। আর এটাই হলো একমাত্র সলিউশন যা তোমার প্রশ্নের উত্তরে বলা যায়। তোমাকে অ্যাভয়েড করতে হবে, তোমার অ্যাটেনশনকে অন্যদিকে সরিয়ে নিয়ে যেতে হবে। থ্যাংক ইউ। হ্যালো স্যার। হ্যাঁ, তোমার প্রশ্নটা কি বলো? স্যার স্যার এত ইনফ্লুয়েন্স আপনার মধ্যে রয়েছে, এত পাওয়ার রয়েছে, তবু আপনি এত সিম্পল, হাম্বল আর এত ডাউন টু আর্থ কিভাবে? তুমি কি করে জানলে? স্যার আমি আপনার ব্যাপারে পড়াশোনা করেছি। আপনার কাছে ফাউন্ডেশন রয়েছে বা আপনার নিজস্ব, হ্যাঁ, তাছাড়া আপনি চ্যারিটি এবং অন্যান্য কাজও করেছেন। আপনি অনেক কাজই তো করেছেন, যেরকম সোশ্যাল ওয়ার্ক। এই ব্যাপারেও আমি জানি স্যার। থ্যাংক ইউ তোমাকে। আই এম হাম্বলড অ্যাগেন। কিন্তু আজকে আমার ব্যাপারে নয়, আমরা কথা বলবো সেই বিষয়টা নিয়ে যেটা হলো মিডিয়া, সেটাতেই কনসেন্ট্রেট করব। তুমি যেহেতু প্রশ্নটা করলে তাই তার উত্তরে বলবো। যা তুমি বললে সেগুলোই আমাকে এইরকম তৈরি করেছে। স্যার আপনি যখন মিডিয়াতে এলেন, মানে আমি আপনার এক্সপিরিয়েন্সটা জানতে চাইছি, যখন মিডিয়াতে আপনি পা রাখলেন সেই ইন্সপিরেশনাল মোমেন্টটা, মানে সেই সময়টার ব্যাপারে আমরা আপনার মুখ থেকে জানতে চাই স্যার। কোন মোটিভেশনে আজকে আপনি এই জায়গায় এসেছেন? মানে মিডিয়া বিজনেস শুরু করার সময়? ইয়েস স্যার। আপনি কখন এটা শুরু করেছিলেন? তুমি যদি আমার বইটা পড়ো, দ্য জেড ফ্যাক্টর, তুমি উত্তরটা পেয়ে যাবে। কিন্তু ওটা আমার আত্মজীবনী। তবে এখন আমি তোমার উত্তরে বলবো যে মহারাষ্ট্রের স্টেট গভর্নমেন্ট অনেক সমস্যা তৈরি করেছিল যখন আমি অ্যামিউজমেন্ট পার্ক তৈরি করেছিলাম বাচ্চাদের জন্য। ওরা 130% ট্যাক্স চাপিয়েছিল আমার ওপর। সেটার সাথে লড়াই করার জন্যই আমি মিডিয়া শুরু করেছিলাম। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার, স্যার যখন আজ আমরা নতুন কোনো চ্যানেল দেখি তো সেটাকে জাজ কিভাবে করব যে এটা ট্রু মিডিয়া? আর এমন কি কিছু আছে যেটা মিডিয়াকেও এফেক্ট করতে পারে, যেরকম পলিটিক্স বা অন্য কিছু ধরুন? আজকাল অনেকেই আমাকে কমপ্লেন করে যে নিউজ টেলিভিশন আর দেখার মতো অবস্থায় নেই। না স্যার, মানে আপনি তো জানেনই যে ডিফারেন্ট রাইটস, মানে ডান দিকে কিছু মানুষ আছে, বাঁ দিকে কিছু মানুষ আছে, তারা কোনোদিনও ইনভলভ হতেই পারেনি এই ট্রু থিংস গুলোতে। লাইক তারা প্রত্যেক মুহূর্তে শুধু সাইট চেঞ্জ করেই গেছে। সেই জন্যই তো আমি বললাম যে এগুলো আর দেখার উপযুক্ত নয়। আই থিংক মিন্স ইউটিউবে তো অনেক কিছু অ্যাভেলেবেল রয়েছে, সেটাই। অনেক ইউটিউবারই ফেক নিউজ দিচ্ছে এখন। যত ফেক নিউজ ছড়াচ্ছে তার 90% ছড়াচ্ছে কিন্তু ইউটিউব থেকে। গুড মর্নিং স্যার। আপনাকে আমার প্রশ্ন এটাই যে, যেমনটা আপনি বললেন যে মিডিয়া সবার অ্যাটেনশন নিচ্ছে, স্যার মানুষ ভুল ইনফরমেশনটা সবার আগে গ্রহণ করে, সত্যিটা গ্রহণ করে না। আপনার মতে তাও মানুষ কেন মিডিয়াকে বিশ্বাস করবে? কারণটা কি ব্র্যান্ড, কন্টেন্ট নাকি ইন্টিগ্রিটি? এখন তো অনেক অনেক বেশি ইনফরমেশন ছড়িয়ে আছে চারিদিকে। গভর্নমেন্ট আমাদের কিছু বলছে, কিছু ইনফরমেশন দিচ্ছে। আজকে হয়তো কোনো একটা প্রেস রিলিজ হলো, কোনো মুখপাত্র করলেন, সেটা স্টেট গভর্নমেন্টের হতে পারে, সেন্ট্রাল গভর্নমেন্টের হতে পারে বা অন্য কারোর। আর তারপরে সোশ্যাল মিডিয়াতে সেটাকে নিয়ে ডিবেট শুরু হয়ে যায়। কিছু মানুষ তার সাথে একমত হন, আবার কিছু মানুষ আছেন যারা সেটার সঙ্গে একমত হন না। তো এইভাবে ডিবেট শুরু হয়। এর ফলে তুমি কনফিউজড হয়ে যাও
যে কোনটা বিশ্বাস করব, এটা বিশ্বাস করব নাকি ওইটা বিশ্বাস করব নাকি কি করব বুঝতে পারো না। অবশেষে তুমি তোমার মাথায় এমন একটা ইমেজ তৈরি করে নাও, হয়তো তুমি বিশ্বাস করো তোমার প্রফেসরকে, হয়তো তুমি তোমার বন্ধুকে বিশ্বাস করো, হয়তো তুমি কাউকে ফোন করে তার কাছ থেকে মতামত নাও যে হয়তো তোমার মেন্টর, এবং এমনকি মিডিয়া ব্র্যান্ড। আবারও বলতে হচ্ছে এটা বিশ্বাসের ব্যাপার, কোনো ব্যক্তিকে বা কোনো মিডিয়াকে। অবশেষে তুমি যেখানে গিয়ে উপস্থিত হবে, কালক্রমে তুমি যদি সত্যিই কোনো কিছুতে ইন্টারেস্টেড হয়ে থাকো, তোমাকে আরও অনেক বেশি রিসার্চ করতে হবে, তোমাকে ডেটা কালেক্ট করতে হবে, তোমাকে সেগুলো অ্যানালিটিক্স দিয়ে বিচার করতে হবে, তবেই তুমি সত্যিটা জানতে পারবে। স্যার আমার প্রশ্ন হচ্ছে যে 180খানা কান্ট্রিতে ইন্ডিয়ার যে মিডিয়া রয়েছে তারা 151 পজিশনে আসে। এই ব্যাপারে স্যার আমাদের ইন্ডিয়ার যে মিডিয়া রয়েছে তারা কি ব্যাপারে পিছিয়ে যাচ্ছে, আপনার কি মতামত স্যার আমাদেরকে একটু জানান, যদি আপনি কিছু শেয়ার করেন। আমাদের দেশে আমরা 151তম নম্বরে আছি, আর সেটা হলো মিডিয়ার স্বাধীনতার দিক থেকে। আমাদের দেশে মিডিয়া ঠিক ততটা স্বাধীনভাবে কাজ করতে পারে না যাতে করে তারা সত্যিটা বলতে পারে, আর সেই দিক থেকে দেখতে গেলে আমরা 151তম জায়গায় আছি। আর আমি সেই একমাত্র ব্যক্তি যে গত বছর ইন্টারন্যাশনাল ফ্রিডম ডে অফ মিডিয়াতে এই কথাটা একেবারে খোলাখুলি বলেছিলাম পাবলিকলি। এটা একটা ফ্যাক্ট। থ্যাংক ইউ স্যার। যেমনটা আপনি স্যার- বললেন যে মিডিয়ার মাধ্যমে আমরা এক্সপ্রেস করি, কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে কোনো একটা এক্সপ্রেশন ভুলভাবে সবার কাছে পৌঁছচ্ছে, তাতে ইউথদের পার্সোনালিটির ওপর প্রভাব পড়ছে। উদাহরণ হিসেবে আজকালকার দিনে ইউথদের কাছে কোনো ভুল জিনিসই কুল হয়ে গেছে, যেমন খারাপ ভাষা ইউজ করা, নেশা করা, রাগ দেখানো, এগুলোকে কুল বলে সমাজে এই সবগুলোকে গ্লোরিফাই করা হচ্ছে এবং এটা হয়েই যাচ্ছে। তাহলে স্যার এই সবগুলোকে কিভাবে বন্ধ করা যায়? এগুলোর জন্য ইউথদের উপর খুব বাজে প্রভাব পড়ছে আজকের দিনে। ভেরি গুড। এই প্রশ্নের উত্তর আমার সত্যি জানা নেই। যেমনটা তুমি বললে আমিও ঠিক সেরকমই মনে করি, কারণ আজকের যুব সম্প্রদায় তারাই হলো কনজিউমার সমস্ত প্রোডাক্ট এবং সার্ভিসের, আর এই ধরনের অ্যাটেনশন মার্চেন্টরা সেটাকেই কাজে লাগাতে চাইছে। আমি শুনেছি যে জেন জি কথা বলে, আর এমন কিছু শব্দ আছে যেগুলো আমিও সত্যি বুঝতে পারি না তারা কি বলতে চায়। এমন কিছু শব্দ আছে না? এমন অনেক ওয়ার্ড আছে যেগুলো বলে সবাই হয়তো নিজেকে খুব কুল মনে করে। ওরা মনে করে যে এগুলো বলা খুব স্বাভাবিক। তারা খুব বাজে, খুবই খারাপ শব্দ ইউজ করে, আর সোশ্যাল মিডিয়ায় তো এগুলো ভরে ভরে আছে। আমি এটাই বলবো যে অবশেষে তারা নিজেরাই কোনটা ভালো আর খারাপ সেটা বুঝে যাবে। আলটিমেটলি তো সেটাই কাজে লাগে। কিন্তু ও যখন এই প্রশ্নটা করলই, আমি চাইবো আমি শুধুমাত্র মিডিয়া সংক্রান্ত প্রশ্নের উত্তর দিই। আজকে এমন একটা মিডিয়া আছে আমাদের সবার কাছেই আছে, কিন্তু সেটাকে আমরা মিডিয়া বলে মনে করি না। আর সেটা কি? তোমরা সেটা নিয়ে কেউই কোনো কথা বলোনি। তোমরা সবাই 20-30টার নাম দিয়েছ মিডিয়া রিলেটেড, কিন্তু তোমরা কেউই সেই মিডিয়ার কথা বলোনি। আমি আবার তোমাদেরকে সেই প্রশ্ন করব না যে সেটা কি, আমি নিজেই সেটা বলছি। আমাদের ভাবনা চিন্তা যা মনে আছে, ভাবনাকে কখনো উচ্চারণ করা যায় না, মুখে বলা যায় না, কাউকে কমিউনিকেট করা যায় না, কিন্তু এটা একটা সাংঘাতিক শক্তিশালী মিডিয়া, যেটা অনেক পরে এসে আমি বুঝতে পেরেছি খুবই শক্তিশালী একটা মিডিয়াম কমিউনিকেট করার জন্য। তোমরা কি একমত? থ্যাংক ইউ। তোমরা কিভাবে একমত হলে? কেন তোমরা একমত হচ্ছ বলছো যে থট একটা খুব শক্তিশালী মিডিয়াম? কেউ কি এটা নিয়ে বলবে, এর উত্তর দেবে? গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আমার নাম হচ্ছে ইন্দ্রজিৎ। আসলে বলতে চাই স্যার, আমরা আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে আপনি আমাদেরকে সুযোগ দিয়েছেন আপনার সঙ্গে কথা বলার জন্য। স্যার আমার দুটো প্রশ্ন রয়েছে, তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে এটা,
স্যার ছোট ছোট শহরে অনেক ধরনের ক্রাইম হয়, কিন্তু স্যার অতদূর মিডিয়া পৌঁছয় না। স্যার কেন? আর স্যার আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে স্যার মিডিয়া কি সরকারকে ভয় পায়? সরকারের এগেনস্টে কোনো কথা বলে না কেন স্যার? স্যার ভয় পাওয়া উচিত নাকি উচিত নয়? আমাদের এটা বুঝে নিতে হবে যে মিডিয়া কিন্তু পারবে না দেশের সমস্ত কোনায় কোনায় খবর পৌঁছে দিতে। মিডিয়া শুধুমাত্র বড় শহর এবং বড় জায়গার খবরই তৈরি করে, কারণ সেখানেই টাকা আছে। এই কারণেই আমি অন্ততপক্ষে একটা স্টেপ নিয়েছি। আমরা শুরু করেছিলাম জি মিডিয়াকে একটা নিউজ ব্র্যান্ড হিসেবে, যেটাকে বলা হয় পিন নিউজ, PINEWZ, পিন নিউজ। তোমরা যদি লগ ইন করে দেখো তাহলে তোমরা দেখতে পাবে যে আমরা শুরু করেছি পিন নিউজ এই দেশের সমস্ত পিনকোডের জন্য। তো এইটাই বলতে পারি আমরা করতে পেরেছি। আর দ্বিতীয় প্রশ্নে আমি নিজেকে নিয়েই উত্তরটা দিতে পারি, আমি গভর্নমেন্টকে ভয় পাই না। স্যার যেরকম ধরুন মিডিয়া যে রয়েছে তাদের থট মানে আমাদের থটকে তারা ইনফ্লুয়েন্স করে, মানে ধরুন এই যে ইনফ্লুয়েন্সটা যেটা করছে আর কি, তারা তো একটা মিডিয়া, কারণ তারা আমাদেরকে ইনফ্লুয়েন্স করছে অন্য কিছু করার জন্য। যেরকম চিন্তা ভাবনা আসে সেই কাজটাই মানুষ করে, তো এইভাবে সেটা ফর্ম হতে পারে, তাই না? হ্যাঁ, তুমি ঠিক বলেছ। শুধু এটুকুই নয়, মানে যতটুকু বললে, যদি আমার কোনো থট থাকে আর সেটা যদি কোনো পজিটিভ থট হয়, অথবা এমন একটা থট যেটাতে আমি কিছু চাইছি যে এমন কিছু হোক আমার সঙ্গে, এবং আমি সেটা বিশ্বাস করি, আমি সেই ভাবনাগুলোকে বের করতে পারি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, আর যদি বিশ্বাস করতে পারি যে এটাই হবে, তাহলে আমার কথা শোনো, সেইটাই হবে, অবশ্যই হবে। আমাদের ভাবনা চিন্তা এতটাই পাওয়ারফুল। আমাদের একটাই সমস্যা, মানে সমস্ত মানুষেরই আমার মনে হয় এই একটা সমস্যাই আছে, যে আমরা সে ভাবনাগুলোকে প্রকাশ করি কিন্তু কোথাও আমরা কনফিউজ থাকি, পুরোপুরি বিশ্বাস সেগুলোর উপর থাকে না। আর তার রেজাল্ট কি হয়, সেই ভাবনাটা কোনো পরিণতি পায় না, কমিউনিকেশনটাই নষ্ট হয়ে যায়। তোমরা ভাবতে পারছো, তোমরা একটা ভাবনাকে প্রকাশ করলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই প্রকৃতির মধ্যে কেউ কোথাও তার সঙ্গে সংযুক্ত হয়ে তোমার ভাবনাকে সফল করার চেষ্টা করে, যেভাবে তুমি ভাবনাটা ভেবেছিলে। তোমাদের মধ্যে কতজন বিশ্বাস করে এই থট প্রসেসটা? স্যার, যখন আমরা বারবার একই জিনিস নিয়ে চিন্তা করতে থাকি, মানে বলছি আমাদের সাবকনশিয়াস মাইন্ডে ওই জিনিসটা স্টোর হতে থাকে, তখন আমরা অটোমেটিক্যালি, মানে আমাদের শরীর আর মন ওইভাবেই ভাবতে থাকে, ওইভাবেই কাজ করে যেতে থাকে, তখনই আমরা জীবনে সেই সব কিছু পাই যেগুলো আমরা চাই। অটোমেটিক্যালি সেগুলো জীবনে চলে আসে। ভেরি গুড। এটা খুব ভালো বিগিনিং পয়েন্ট বলেছ। আমার বলা পথে হাঁটার এটা প্রথম স্টেপ হতে পারে। তুমি যেটা বলতে চাইছো যে যখন থটকে আমরা আমাদের মনে বারবার রিপিট করি, তখন এটার তীব্রতা ক্রমশ আরও বাড়তে থাকে, আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে, আর তারপর এটা একটা আকার নেয়। তুমি এটাই বলেছো, এবং আংশিকভাবে এটা ঠিক। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই ভাবনা চিন্তাগুলো আমাদের জীবনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এটা পারে আকর্ষণ করে আনতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে তোমাকে সাহায্য করতে। এটা কিন্তু একেবারে অন্য রকমের কথা, তুমি যেটা বললে তার থেকে আলাদা। আমি যেটা বলতে চাইছি, খুব ভালো করে মন দিয়ে এটা শোনো, আর ভেবে বলো যে আমার সাথে তোমরা একমত কিনা। যে সমস্ত থট কমিউনিকেট করা হয়
কোনো রকম কথা না বলে খুব পজিটিভ একটা মাইন্ড নিয়ে, এবং এর পাশাপাশি তুমি যখন খুব ভালো ফিল করছো সেই ভাবনাটা সম্পর্কে তুমি বলছো বা সেই ভাবনাটা রিলিজ করছো, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সেই থটটা ট্রাভেল করবে এই বাতাসে, আর ও নিজেই নিজের একটা ফ্রিকোয়েন্সি তৈরি করবে। যেমন তোমরা জানো যে রেডিওর ফ্রিকোয়েন্সি থাকে বা অন্য কোনো কিছু এইরকম আর কি, তো থটটাও সেই ফ্রিকোয়েন্সি নিয়ে অ্যাটমসফিয়ারে যাবে। স্যার, আপনি যেরকম বললেন যে ইউনিভার্স সবসময় ক্যাচ করে নেয় মাই থটস, তাহলে যেরকম ধরুন ছোটবেলায় তো আমরা সবসময় শুনতাম যে পলিউশন খুব বেশি হয়ে যাচ্ছে এসব প্লাস্টিক ব্যবহারের ফলে, ক্রমাগত ব্যবহার বাড়ছে। তা যখন আমরা ভাবতাম যে মাদার নেচার এমন কিছু একটা করুক যাতে এই প্লাস্টিকগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেতে থাকে, কিছু একটা ম্যাজিক হোক। তারপরে যখন আমরা বড় হলাম, মানে আমরা ক্লাস 12, যখন আমরা ক্লাস 12-এ উঠলাম, তখন একটা নিউজ এলো যে মাদার নেচার এমন একটা ব্যাকটেরিয়া তৈরি করেছে যেটা কিনা প্লাস্টিককে খেয়ে নিচ্ছে। তা ওটা ঠিক সেরকম হলো যেরকম আমাদের থটস মাদার নেচারের কাছে ট্রান্সফার হলো, আর মাদার নেচার এরকম করে ওই জিনিসটাকে সত্যি করে তুললো। বা যদি সেটা সত্যি নাও হয়, তাহলেও আমাদের থটস এটা প্রসেস করছিল আর সেটা ওই জিনিসটাকে খুঁজে নিল। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, খুব ভালো, ভেরি গুড। বসো তুমি। এটা একটা খুব ভালো এক্সাম্পল, মানে আমি যেটা বলছিলাম সেটার ব্যাপারে। শুধু একটাই তফাৎ আছে, হ্যাঁ দিয়ে দাও, যদি তোমার থট প্রসেস, তোমার রিকোয়ারমেন্ট, তোমার ডিজায়ার এগুলো এমন কিছুর জন্য যেগুলোকে সেট করেছো তুমি তোমার শরীরের সমস্ত শক্তিকে কাজে লাগিয়ে, তাহলে সেটা ঘটতে পারে সেই দিনেই, অথবা পরের দিন, বা 1 মাসের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে। মানে তোমাকে অপেক্ষা করতে হবে না তোমার শৈশব থেকে যৌবন পর্যন্ত। হ্যাঁ, আমি এটাই বলতে চাই যে আমরা যদি কোনো পজিটিভ চিন্তা ভাবনা করি ফিলিং দিয়ে, ওটা আমাদের অ্যাটিটিউড হয়ে যায়, আর সেই অ্যাটিটিউডটা ওই ভাবনার মতোই কাজ করতে শুরু করে, আর সেই কাজই আমাদের লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করে। তাই আমি এটা বিশ্বাস করি স্যার, যে পজিটিভ থট আমাদের এনার্জিকে বাড়িয়ে দেয়, আর সেভাবেই নেগেটিভ চিন্তা ভাবনা আমাদের এনার্জিকে একদম কমিয়ে দেয়। খুব ভালো, তুমি একদম ঠিক কথাই বলেছো। এটাকেই বলা হয় রিয়েল ম্যানিফেস্টেশন। আমরা যদি বিশ্বাস করি যে এটা হবে বা এটা হয়ে গেছে, তখন এই জগৎ অবশ্যই সেই জিনিসটা আমাদেরকে দেয়। ওয়ান্ডারফুল, হ্যাঁ স্যার, একদম ঠিক বলেছো, অ্যাবসলিউটলি রাইট। ঠিক একই রকম ভাবে তোমরা যদি প্রকাশ করো নেগেটিভ থট, যদি তোমাদের কোনো কিছু নিয়ে কোনো খারাপ অনুভূতি হয়, তোমাদের ভালো লাগছে না, আর সেই থটটাই ছড়িয়ে পড়লো এই বায়ুমণ্ডলে, কয়েক মিনিটের মধ্যেই তুমি বুঝতে পারবে যে তোমার থেকে যেই ব্যাড থট ফ্রিকোয়েন্সি বেরিয়েছিল, সেটা অন্যান্য ব্যাড থট এবং উইক থটের সঙ্গে যুক্ত হয়ে এটা আরো বেড়ে যায়, তোমার কাছেই ফিরে আসে। এর ফলে তোমার অবস্থা আরো শোচনীয় হয়ে যায়। আর এটা হয়তো তোমাদের অনেকের সাথেই হয়েছে, নিশ্চয়ই তোমরা সেটা জানো। এটা নিয়ে ভেবে দেখো আর প্র্যাকটিস করো। থট একটা খুব শক্তিশালী মাধ্যম, আমাদের সবারই সেটা আছে, সেটা কাজে লাগাতে পারি আমরা। তুমি যা চাও সেটা তুমি পেতেই পারো তোমার জীবনে। এই কথা বলে আমি আজকে সেশন এখানেই শেষ করব। থ্যাংক ইউ ভেরি মাচ, নমস্কার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।